আমরা যে প্রতিদিন টি-শার্ট বা অন্য পোশাকগুলো পরি, কখনো কি ভেবে দেখেছি এগুলো আমাদের হাতে আসার আগে ঠিক কতটা লম্বা আর জটিল একটা পথ পার করে আসে? আজ আমরা ঠিক সেই জার্নিটাই দেখব, কিভাবে এক টুকরো সাদামাটা কাপড় হয়ে ওঠে একদম রঙিন আর পরার মতো সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ গল্পটা। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু বেশ মজার। একটা সাধারণ ফ্যাকাশে দেখতে কাপড় কিভাবে আমাদের সবার প্রিয় টি-শার্টে পরিণত হয়? এর পেছনে কিন্তু রয়েছে অনেকগুলো সায়েন্টিফিক ধাপ আর একদম নিখুঁত টেকনিক। আজ আমরা এই পুরো ম্যাজিকটার পেছনে সায়েন্সটাকে সহজ করে জানব। আর আমাদের এই গল্পের হিরো হলো এই যে রোল করা ধূসর সুতির কাপড়, একে গ্রে ফ্যাব্রিকও বলা হয়। এটা কিন্তু একদম মানে অশোধিত অবস্থায় আছে। আর ঠিক এখান থেকেই শুরু হবে এর বদলে যাওয়ার জার্নিটা। প্রত্যেকটা স্টেপে এটা একটু একটু করে পারফেক্ট হয়ে উঠবে। তো কাপড়ের রং করার আগে সবার প্রথম কাজ হলো কাপড়টাকে একদম রেডি করা। এই স্টেজটাকে বলা হয় প্রি ট্রিটমেন্ট। ব্যাপারটা অনেকটা ছবি আঁকার আগে ক্যানভাস প্রস্তুত করার মতো। ক্যানভাসটা যদি পরিষ্কার না হয় ছবি তো ভালো হবে না, তাই না? এখানেও ঠিক তাই। মূল লক্ষ্য হলো কাপড় থেকে সব ধরনের ন্যাচারাল ময়লা, তেল এগুলো দূর করে ফেলা। এই ধাপে কাপড়কে আসলে ৩টা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমটা হলো ডিমিনারেলাইজেশন, মানে পানি ফিল্টার করার মতো করে তুলা থেকে খনিজ লবণগুলো সরিয়ে ফেলা হয়। এরপর আসে স্কাউরিং। এটা একদম সাবান দিয়ে কিছু পরিষ্কার করার মতো। কাপড়ের মধ্যে যে প্রাকৃতিক তেল আর মোম থাকে সেগুলোকে ধুয়ে সাফ করে দেওয়া হয়। আর শেষে হলো ব্লিচিং। এটার মাধ্যমে কাপড়ের যে একটা হলদেটে ভাব থাকে সেটা দূর করে একদম ধপধপে সাদা বানানো হয়, যাতে পরে যে কোনো রঙের ওপর দারুণভাবে ফুটে ওঠে। আর এই পুরো প্রক্রিয়াটা কিন্তু জানেন একটা রান্নার রেসিপির মতো। সবকিছু একদম মেপে মেপে দিতে হয়। মানে কোন কেমিক্যাল কতটা লাগবে, তাপমাত্রা কত থাকবে, কতক্ষণ ভরে চলবে, একদম নিখুঁত হিসাব। এই তাপমাত্রা আর কেমিক্যালের পারফেক্ট কম্বিনেশনেই কিন্তু কাপড়টা রং করার জন্য একটা চমৎকার সাদা ক্যানভাসে পরিণত হয়। প্রি ট্রিটমেন্টের মধ্যে আরেকটা দারুণ মডার্ন টেকনিক আছে, নাম হলো বায়োপলিশিং। এখানে সেলুলোজ নামে এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। এই এনজাইমের কাজ হলো কাপড়ের ওপর থেকে বেরিয়ে থাকা ছোট্ট ছোট্ট আঁশ বা রোয়াগুলোকে ছেটে ফেলা। আর ঠিক এই কারণেই নতুন টি-শার্ট হাতে নিলে এত স্মুথ লাগে আর কয়েকবার ধোয়ার পরেও সহজে গুটি ওঠে না। আচ্ছা, এবার একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো কাপড়ের কেমিস্ট্রি। রং করার ঠিক আগ মুহূর্তে কাপড়ের পিএইচ লেভেলটা অ্যাডজাস্ট করে ৬ থেকে ৬.৫-এর মধ্যে আনা হয়। এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পিএইচ লেভেলটাই ঠিক করে দেয় যে রংটা কাপড়ের আঁশের সাথে কতটা মজবুতভাবে বান্ধন তৈরি করবে। এর একটু এদিক ওদিক হলেই কিন্তু রঙের কোয়ালিটি একদম নষ্ট হয়ে যেতে পারে। তো প্রি ট্রিটমেন্ট শেষ, এবার আসছে সবচেয়ে এক্সাইটিং পার্ট, ডাইং, মানে রং করার পালা। এই ধাপেই আমাদের সাদা ক্যানভাসটা তার আসল রংটা পাবে, তার আইডেন্টিটি পাবে। আর এখানেও কিন্তু সায়েন্সের খেলাটা দারুণ। রংটা দেওয়ার ঠিক আগে মেশিনে একটা কেমিক্যাল যোগ করা হয়, যার নাম লেভেলিং এজেন্ট। এর কাজটা ভাবুন তো, ঠিক যেন একজন ট্রাফিক পুলিশের মতো। সে নিশ্চিত করে যেন রংগুলো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে একদম সমানভাবে পুরো কাপড়ে ছড়িয়ে পড়ে। এর কারণেই কিন্তু কাপড়ে কোথাও হালকা, কোথাও গাঢ় এরকম ছোপ ছোপ দাগ হয় না। এই ডাইং প্রসেসটাও কিন্তু আরেকটা নিখুঁত রেসিপি। প্রথমে দেওয়া হয় লবণ। লবণ অনেকটা চুম্বকের মতো কাজ করে, রঙকে কাপড়ের সুতার দিকে টেনে আনে। এরপর আস্তে আস্তে দেওয়া হয় রিঅ্যাক্টিভ ডাই। তারপর তাপমাত্রা বাড়িয়ে একদম সঠিক সময়ে সোডা মেশানো হয়। এই সোডার কাজ হলো রঙটাকে কাপড়ের সাথে এমনভাবে কেমিক্যালি আটকে দেওয়া যাতে সেটা আর কখনোই ছুটে না যায়। আচ্ছা, রং তো করা হলো, কিন্তু এখানে কি কাজ শেষ? না, একদমই না। এখন আসল কাজ হলো এই রংটাকে পাকা করা আর কাপড়টাকে আরও সফট, আরও আরামদায়ক বানানো। এই স্টেজটার নাম হলো আফটার ট্রিটমেন্ট। আর একটা পোশাকের ফাইনাল কোয়ালিটি কেমন হবে তা কিন্তু অনেকাংশে এর উপরই নির্ভর করে। এই আফটার ট্রিটমেন্টে মেইনলি ৩টা কাজ হয়। প্রথমে হলো সোপিং, মানে সাবান দিয়ে ভালো করে ধুয়ে কাপড়ের গায়ে যে বাড়তি আলগা রং লেগে থাকে সেটাকে বের করে দেওয়া হয়, যাতে নতুন কাপড় প্রথমবার ধোয়ার সময় রং উঠে না যায়।
এরপর দেওয়া হয় ফিক্সিং এজেন্ট, এটা রংটাকে একদম পার্মানেন্ট করে ফেলে। আর সবশেষে আসে সফটেনার, এটাই কাপড়টাকে সেই নরম আরামদায়ক ফিলটা দেয় যেটা আমরা সবাই পছন্দ করি। আমরা আমাদের এই জার্নির একদম শেষ ধাপে চলে এসেছি। এটাই হলো ফিনিশিং প্রসেস। এখানেই কাপড়টা তার ফাইনাল শেপ, ডেনসিটি মানে ঘনত্ব আর স্টেবিলিটি পায়। বলা যেতে পারে এটাই হলো কাপড়টার পোশাক হয়ে ওঠার ফাইনাল লাইসেন্স। দেখুন, ফিনিশিং করা যায় মূলত দুইভাবে। একটা হলো টিউব লাইন, যেখানে কাপড়টা যেমন গোল বা টিউবের মতো থাকে সেভাবেই ফিনিশিং হয়। আরেকটা হলো ওপেন লাইন, এখানে কাপড়টাকে মাঝখান দিয়ে কেটে একদম চাদরের মতো ছড়িয়ে ফিনিশিং করা হয়। আমাদের সোর্সে ওপেন লাইনের কথাই বলা আছে, তো চলুন আমরা ওঠাই বিস্তারিত দেখি। ওপেন লাইন ফিনিশিংয়ের প্রথম কাজটা হলো ডি-ওয়াটারিং আর স্লিটিং, মানে একটা মেশিনে কাপড়টাকে প্রথমে নিংড়ে বাড়তি পানিটা বের করে ফেলা হয়। আর ঠিক একই সময় একটা ছুরি দিয়ে গোল কাপড়টাকে কেটে একটা চওড়া কাপড়ে পরিণত করা হয়। এতে পরের মেশিনগুলোতে কাজ করতে সুবিধা হয়। এরপর কাপড়টাকে পাঠানো হয় একটা বিশাল মেশিনে, যার নাম স্টেন্টার। এটাকে একটা অল ইন ওয়ান মেশিনও বলা যায়। এটা একই সাথে কাপড়টা শুকায়, হিট দিয়ে এর গঠনটা পার্মানেন্ট করে, আর কাপড়ের চওড়া আর জিএসএম মানে কাপড়ের ঘনত্বটা একদম নিখুঁত মাপে সেট করে দেয়। এর ফলে পরে কাপড়টা ধুলে ছোট বা বড় হয়ে যাওয়ার চান্স থাকে না। আর একদম শেষে আসে কম্প্যাক্টিং। এই ধাপে কাপড়কে চাপ দিয়ে কন্ট্রোলড ওয়েতে একটু সুইং বা সংকুচিত করা হয়। এর কারণটা কি জানেন? যাতে পরে আমরা যখন বাসায় কাপড়টা ধোবো তখন যেন এটা আর ছোট না হয়ে যায়। এই প্রসেসটাই নিশ্চিত করে যে প্রিয় টি-শার্টটা বারবার ধোয়ার পরেও একই সাইজের থাকবে। এটা কাপড়ের ঘনত্ব বাড়িয়ে দিয়ে ফিলটাকে আরও ভালো করে তোলে। তাহলে চলুন পুরো জার্নিটা একবার ছোট্ট করে দেখে নিই। শুরুটা হয়েছিল একটা কাঁচা ধূসর কাপড় দিয়ে। এরপর 4টা বড় ধাপ: প্রি ট্রিটমেন্ট, ডাইং, আফটার ট্রিটমেন্ট আর সব শেষে ফিনিশিং। এই সব পার হয়েই কাপড়টা আমাদের পরার জন্য একটা পারফেক্ট পোশাকে পরিণত হলো। তো এই পুরো প্রসেসটা জানার পর পরের বার একটা নতুন টি-শার্ট হাতে নিলে কি আর আগের মতো মনে হবে? এর পেছনের এই দারুণ সায়েন্স আর এতগুলো ধাপের কথা নিশ্চয়ই মনে পড়বে। আসলে আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোর পেছনেও যে কত অসাধারণ সব গল্প লুকিয়ে থাকে, সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়।